আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। নেপালে অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি, জেনজিদের আগ্রহে সম্মতি। যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা 9/11-এর 2 যুগ, মধ্যপ্রাচ্যে আজও রয়ে গেছে মার্কিন আগ্রাসনের প্রভাব। প্রকৃতির জন্য নতুন চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট অতিবৃষ্টি ও বন্যা, বিজ্ঞানসম্মত পরিকল্পনার তাগিদ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বাগেরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, উপকূলীয় পরিবেশ প্রকৃতি রক্ষায় সহায়ক হবে আশা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে ক্যাম্পাসে। ব্যালট পেপার সহ প্রয়োজনীয় জিনিসপত্র কেন্দ্রে পৌঁছানো হয়েছে। দর্শক, সেখানে আছেন জান্নাতুল বাকিয়া কেকা, যাচ্ছি তার কাছে। কেকা, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। রাইহান, ঠিক আপনার কথা ধরে আমি বলতে চাই ৩৩ বছর কাটলো, শুনিলে সেই বিখ্যাত কবিতাটা কিন্তু আজকে সারাক্ষণ মনে হচ্ছে। তবে ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। আমি খুব পজিটিভ মানুষ, আমি বলতে চাই কথা রাখবে। শিক্ষার্থীরা ঠিক আজকে তাদের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধিত্বকে ঠিকই বেছে নেবে। আমি একটু দেখাতে চাই, আমার পেছনে দেখেন ব্যালট পেপার সহ প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়ে গেছে। এখানে রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর একজন শিক্ষক, ওনার সাথে কথা বলেছে। উনি ঠিক সকাল থেকে তদারকি করে এই সুফিয়া কামাল হলে মেয়েদের একটি ভোট কেন্দ্র, এখানে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। এখানে পোলিং অফিসাররা তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন। আমি এই কেন্দ্রে জানি 456 জন ভোটার রয়েছেন এবং 9টার পরে কিন্তু ভোটটা শুরু হয়ে যাবে। দেখেন তার প্রস্তুতি চলছে এবং সাইডে কিন্তু বুথ কক্ষগুলো সাজানো আছে এবং এখানে সার্বিক পরিস্থিতি এক ধরনের উৎসব আমেজ এবং আবেগের। শিক্ষার্থীরা কিন্তু খুব অপেক্ষায় করছেন। তবে যেহেতু 9টার থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, আর যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজ্যে লেখাপড়া করে, হয়তো একটু সময় নিয়েই তারা ভোট কেন্দ্রে আসবে। তবে আমার সাথে কিন্তু একজন শিক্ষার্থী রয়েছে, সে কিন্তু সদ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেই তার পাঠ্য শেষ করেছে, নাট্যতত্ত্বের শিক্ষার্থী। তার কাছে একটু জানতে চাই, আসলে আপনি তো সদ্য ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এসেছেন, কিন্তু আপনার অনুভূতিটা কি? আপনি যদিও ভোট দিতে পারছেন না, আপনার কেমন লাগছে ৩৩ বছর পর? আপু, আসলে আমি খুবই জাকসু নির্বাচনের এই দিনটাতে নিয়ে খুবই এক্সাইটেড। আশা রাখছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক যে অচল অবস্থা আছে সেটা ভেঙে যাবে এবং শিক্ষার্থীরা শিক্ষার মান উন্নয়ন হবে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, যেমনটা শুনছিলেন, একজন আমাদের কলিগ কিন্তু সে শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে ভোট দিতে পারে নাই, কিন্তু সে আফসোস করছে, বলছিল সে কিন্তু যদি আর 2 বছর আগে ভোটটা হতো তাহলে কিন্তু সে নিশ্চিতভাবেই ভোটটা দিতে পারতো। 33 বছর পর কেউ কথা রাখবে, শিক্ষার্থীরা জিতবে। আমি দেখাতে চাচ্ছি এখানে ভোটের পদ্ধতিটা কী হবে, সেই জন্য একটি নমুনা ব্যালট রাখা হয়েছে। নমুনা ব্যালটে দেখানো হয়েছে যে কিভাবে ভোটটা দিতে হবে।
এভাবে এই কেন্দ্রে কিন্তু 10টা বুথ রয়েছে। রায়হান, আমি কিন্তু পরবর্তীতে আরও জানাবো, ভোট গ্রহণটা শুরু হলে নিশ্চিতভাবে জমজমাট হবে, সেই পরিস্থিতির খবর আমি আপনাকে জানাবো, সারা দেশের জনগণকে জানাবো। রায়হান, ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শিল্পী ফরিদা পারভিন ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। লালনের গানের গুণী এই শিল্পী। চিকিৎসকরা বলছেন ফরিদা পারভিনের স্বাস্থ্যের অবনতি হয়েছে, শারীরিকভাবে তিনি এখন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। বাংলা গানে যারা অমরত্ব ছুঁয়েছেন তাদের একজন ফরিদা পারভিন। তার কণ্ঠে লালনের গান বিশ্বজুড়ে শ্রোতাদের সামনে অনন্য এক প্রতীক হয়ে আছে। দীর্ঘদিন ধরে অসুখের সঙ্গে লড়াই করা ফরিদা পারভিন চলতি বছরই একাধিকবার হাসপাতালে ভর্তি হন। ডায়াবেটিস, কিডনি সমস্যাসহ নানা জটিলতা নিয়ে সবশেষ তিনি হাসপাতালে ভর্তি হন গত 2 সেপ্টেম্বর। হ্যাঁ, ডায়াবেটিস, কিডনি, সেপটিক শকে আছেন। সেপটিক শক আমরা বলি যখন ব্লাড প্রেশার থাকে না, সেটাকে আমরা সেপটিক শকে বলি। এবং আমরা রিসেন্টলি একটা ট্রোপোনিন রিপোর্ট করেছি, ওটাতে দেখাচ্ছে রিসেন্ট একটা হার্ট অ্যাটাকও হয়েছে। তো এটা আমরা যতই ওষুধ দিচ্ছি না কেন, কিছু ইন্টারভেনশনও করা সম্ভব হচ্ছে না, বিকজ হচ্ছে উনি সেই স্টেবল কন্ডিশনে নাই, সম্ভব হয়নি আর কি আমাদের। এখন আসলে কোনো কিছু কন্ডিশনেই নেই, এখন হচ্ছে জাস্ট ওয়েট অ্যান্ড সি, কন্ডিশনটা খুবই খারাপ। চিকিৎসায় সাড়া না দেওয়া ফরিদা পারভিনের জন্য এখন কেবল মিরাকুলি ভরসা, বলছেন চিকিৎসকরা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এদিকে নেপালে 2 দিনের রক্তক্ষয়ী বিক্ষোভ ও প্রধানমন্ত্রীর পদত্যাগের পর নিরাপত্তা ফেরানোর দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। সরকার পতন ঘটানো আন্দোলন সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা ছিনতাই করেছে, এমন অভিযোগ করেছে জেনজিদের আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রী সহ গোটা সরকার ব্যবস্থা ধসে পড়ার পর বিশৃঙ্খল দিন পার করে কাঠমান্ডুতে বুধবার ছিল অনেকটাই শান্ত। পুনরায় চালু হয়েছে কাঠমান্ডুর বিমানবন্দর। পরবর্তী সরকার গঠন এবং কে হচ্ছেন নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী তা নিয়ে চলছে গুঞ্জন। চলমান সংকট সমাধানের রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে সংলাপের প্রস্তুতি। যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা 9/11-এর 2 যুগ আজ। 2001 সালের এদিনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। হামলায় প্রায় 3000 মানুষ নিহত হন। হামলার জন্য ওয়াসামা বিন লাদেনের সংগঠন আল কায়েদাকে দায়ী করে যুক্তরাষ্ট্র। এরপর যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে, যা 2 যুগ পরে এসেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব রয়ে গেছে। এছাড়া নিউ ইয়র্ক সিটিতে 9/11 স্মৃতিস্তম্ভ এবং জাদুঘরের নিয়ন্ত্রণ ফেডারেল সরকার নিতে চায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুব্রত গাইনের রিপোর্ট। 2001 সালের 11 সেপ্টেম্বর এই দিনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়, যা 9/11 নামে পরিচিত। সেদিন মানুষের আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের আকাশ। যে হামলার ভয়াবহতায় শুধু যুক্তরাষ্ট্র নয়, থমকে গিয়েছিল গোটা বিশ্ব। চারটি যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাই করে আত্মঘাতী হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রের 3 জায়গায়। প্রথমে নিউ ইয়র্ক ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে করা হয় 2টি হামলা। মুহূর্তেই ভবন দুটিতে আগুন ধরে যায়, ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী, আটকা পড়ে বহু মানুষ। এর কিছুক্ষণ পরেই পুরো ভবন ধসে পড়ে। তৃতীয় হামলা হয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে। তবে চতুর্থ বিমান হামলাটি সফল হয়নি। পেনসিলভেনিয়ায় বিমানটি বিধ্বস্ত হয়। ভয়াবহ এসব হামলায় 77 দেশের 2977 জন মানুষ নিহত হন। আহত হন 6000-এরও বেশি মানুষ। হামলার পেছনে ওসামা বিন লাদেনের সংগঠন আল কায়েদার দিকে আঙ্গুল তোলে যুক্তরাষ্ট্র। টুইন টাওয়ারে হামলার পর দায় স্বীকার করেছিল আল কায়েদা নেটওয়ার্ক। এর জেরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সন্ত্রাস দমনে আফগানিস্তানে যুদ্ধ ঘোষণা করেন, যার রেশ ইরাক, ইরান, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশে এখনও রয়ে গেছে। নিউ ইয়র্ক সিটিতে 9/11-এর স্মৃতিস্তম্ভ এবং জাদুঘরের নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ ফেডারেল সরকার নিতে পারে কিনা তা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক শহরের স্মৃতিসৌধে নিহতদের স্বজনরা সহ দেশবাসী শ্রদ্ধায় স্মরণ করছে এই দিনটি। সুব্রত গাইন, চ্যানেল আই।
ভৌগোলিক অবস্থান ও ভূপ্রাকৃতিক কারণে নদী ও বর্ষার সাথে সহাবস্থান বাংলাদেশের, কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অতিবৃষ্টি ও বন্যা প্রাণ প্রকৃতির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিজ্ঞানসম্মত পরিকল্পনা, অবকাঠামো সংস্কার, প্রকৃতি নির্ভর সমাধান এবং জনগণের অংশগ্রহণে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। অতিবৃষ্টি ও বন্যা নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। পদ্মা, মেঘনা ও যমুনা নদী বিধৌত বদ্বীপ বাংলাদেশ। ভূপ্রাকৃতিক কারণে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে নদীনালা, খালবিল, হাওর বাওরের এক জটিল জলজ নেটওয়ার্ক, যা বর্ষায় একদিকে প্রাণের সঞ্চার করে, অন্যদিকে অতিবৃষ্টি ও উজানের ঢলে বৃদ্ধি পায় বন্যার ঝুঁকি। ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতায় বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের ঘনত্ব বেড়ে যাওয়ায় অতিবৃষ্টিসহ ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের হুমকিতে বাংলাদেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলে বাড়ছে জোয়ারের পানির অনুপ্রবেশ। লবণাক্ততা সহ দেখা দিচ্ছে ঝড় জলোচ্ছ্বাস। খাল, জলাশয় ভরাট ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থায় পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় শহরাঞ্চলে দেখা দিচ্ছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। আর আকস্মিক দুর্যোগে জনস্বাস্থ্যের অবনতি ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার পাশাপাশি হুমকিতে খাদ্য নিরাপত্তাও। শুরু হয় আর্থসামাজিক পশ্চাৎপদতা। সংকট সমাধানে জলাভূমি ও বন্যা প্রবাহ পথ সংরক্ষণ, জলাভূমি পুনরুদ্ধার, প্লাবনভূমির প্রাকৃতিক ধারণ ক্ষমতা বৃদ্ধিসহ প্রকৃতি নির্ভর ও কার্যকর ব্যবস্থাপনায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবেই নিশ্চিত হবে টেকসই ভবিষ্যৎ। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, অতিবৃষ্টি ও বন্যা নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। দেশজুড়ে প্রাকৃতিক বেষ্টনী গড়তে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বাগেরহাটে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় জেলা জুড়ে বৃক্ষায়নে সজীব হয়ে উঠছে প্রকৃতি পরিবেশ। এমন উদ্যোগ উপকূলীয় পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক হবে বলছেন পরিবেশবাদীরা। সংবাদদাতার তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির আরও একটি রিপোর্ট। অথই সাগর আর প্রাকৃতিক সৌন্দর্যের আধার উপকূলীয় জেলা বাগেরহাট। প্রকৃতির এমন মনোরম দৃশ্যের বিপরীতে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগের সামনে অসহায় জেলাবাসী। এমন বাস্তবতায় বাংলালিংকের সহায়তায় উপকূলে সুরক্ষা বলয় তৈরিতে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বাগেরহাট জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে যে কাজটি করা হয়েছে, ম্যানগ্রোভের চারা রোপণ করা হয়েছে। কেন এই ম্যানগ্রোভের চারা আমরা উপকূল অঞ্চলে রোপণ করব? কারণ এর মাধ্যমে আমরা এই যে ঝড় জলোচ্ছ্বাস হয় সেটাকে কিন্তু যদি কমিয়ে আনতে চাই, মাটির ক্ষয় যদি রোধ করতে চাই, তাহলে কিন্তু এই ম্যানগ্রোভের চারা রোপণ করতে হবে উপকূল অঞ্চলে। আসুন আমরা হাতে হাত মিলিয়ে এই বাংলাদেশে যত পারি বৃক্ষরোপণ করি এবং সবুজে ছেয়ে ফেলি এই বাংলাদেশটাকে। মোরেলগঞ্জের আম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় দেশীয় ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা। গাছের মাধ্যমে যেহেতু আমরা অক্সিজেন সংগ্রহ করি বা গ্রহণ করি, তো সেক্ষেত্রে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনেক সুন্দর। চ্যানেল আই এবং বাংলালিংক যে উদ্যোগটা নিয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ অনুকরণীয় বলছেন বিশিষ্টজনরা। সারা দেশে চ্যানেলে এরকম কর্মসূচি পালন করুক, ছাত্রছাত্রী উদ্বুদ্ধ হোক এবং সারা দেশে বৃক্ষরোপণ ভালোভাবে কাজটা এগিয়ে আসুক। আমাদের পরিবেশকে হারিয়ে ফেলছি দিন, তো এরকম উদ্যোগ আমরা সবার পক্ষ থেকে প্রতিটা স্থানে আমরা জানি এরকম বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করতে পারি, আবারও আমাদের পরিবেশকে রক্ষা করতে সহায়তা করতে পারি। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে এবং প্রকৃতিকে সঠিকভাবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ রাখবে।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা এবং অভিযোজন নিশ্চিতে সচেতনতা ও সমন্বিত উদ্যোগের আহ্বান উপকূলবাসী সহ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। শহরাঞ্চলের শিশু কিশোরদের মাঝে কৃষি অনুশীলনের বার্তা পৌঁছে দিতে হৃদয়ে মাটি ও মানুষের বিশেষ আয়োজন। ছোটদের কৃষিতে এবার থাকছেন আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র মারশাদ ইনশিরাহ মাসুদ। বর্তমান সময়ের শিশু কিশোরদের ফসল উৎপাদনের মৌলিক আনন্দ ও মাটির কাছাকাছি রাখতে কৃষি চর্চার সঙ্গে যুক্ত থাকা জরুরি বলে মনে করেন এই ক্ষুদে কৃষক। শাইখ সিরাজের রিপোর্ট। বারিধারা ডিওএইচএস এলাকায় এই বাসার ছাদের পানির ট্যাঙ্কিটির উপরে ছোট্ট অংশটি ক্ষুদে কৃষক মারসাদের কৃষি চর্চার জায়গা। পড়াশোনার বাইরে অবসর সময়টুকুকে অর্থবোধক করতে, কৃষি ও প্রকৃতির কাছাকাছি থাকতে এই ছোট্ট অঙ্গনটি সে সাজিয়ে তুলেছে ফল ফসলে। প্রথমে 2-3টা ফল গাছ, শাক গাছ এটা দিয়ে শুরু করলাম এবং আস্তে আস্তে বাড়তে এখন 5 বছর আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানটা মোটামুটি অনেক ভালোই হয়ে গেছে। আপনার পিছিয়ে দেখতে পারবেন একটা আমড়া গাছ আছে, ওইটা আসলে ওয়ান অফ মাই ফার্স্ট গাছ ছিল আর কি। এই ছাদ কৃষি মারসাদের ব্যবহারিক শিক্ষারও একটি বড় ক্ষেত্র। সন্তানদের কৃষির প্রতি অনুরাগ অভিভাবকের জন্য বেশ স্বস্তিকর আর আনন্দের। কারণ বাসায় বসে থাকলে সবাই সোশ্যাল মিডিয়া চলে যায়, বাচ্চারা মোবাইল ল্যাপটপ সব ইনভলভ হয়ে যায় এবং এতে তো ক্ষতি হয় বাচ্চাদের। তোর বাবা যখন একটু কাজ শুরু করলো, ও ইন্টারেস্ট দেখাচ্ছে, তা আমি ওকে একটু পুশ করতাম। তো পরে আস্তে আস্তে মজা পাওয়া শুরু করছে, কারণ গাছে ফল হচ্ছে, সে ওটা পাড়তেছে, খাচ্ছে, এটাই তার কাছে মজা লাগা শুরু হলো। এরপর থেকে কিন্তু ওকে আমার কখনো পুশ জোর করে পাঠাইতে হয়। আমাদের বায়োলজি বইয়ে, তারপর বলেন বিজিএস বইয়ে এখানে লেখা আছে যে কৃষির কত মূল্য এবং বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, এটা এখানে উল্লেখ করা হয়েছে। সো মোটামুটি আসলে বই থেকে পড়ে অনেক ইন্সপায়ার হতে পারবে। নতুন প্রজন্মকে কৃষি চর্চা তথা খাদ্য উৎপাদন ব্যবস্থাপনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে আগামীকে সমৃদ্ধ করার প্রয়াস নিতে হবে আমাদের সবাইকে। নগরের শিশু কিশোররা যখন ঝুঁকছে গ্যাজেট আর বিভিন্ন প্রযুক্তির মোহে, তখন ঢাকার বারিধারা ডিওএইচএসের মারশাদ তার নিজের জগতে করে নিয়েছে কৃষির অবস্থান। মাটির মানুষের সান্নিধ্যে এসে সে ফিরে পেয়েছে নতুন একটা পৃথিবী। দেশের শিশু কিশোররা যদি এই বয়স থেকেই প্রকৃতির সাথে এভাবে যুক্ত হতে থাকে, গাছগাছালির সাথে যুক্ত হতে পারে, তাহলে নতুন একটা বাংলাদেশ তারা করতে পারবে। ঢাকার বারিধারার ডিওএইচএস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠানের ছোটদের কৃষি পর্বে। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। এবার নিটল টাটা কৃষি সংবাদ। উচ্চ মূল্যের ফল, ফসল বা সবজি আবাদে যুক্ত হচ্ছেন সারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সৃষ্টি হচ্ছে বাড়তি আয়ের পথ। বরিশালের বাবুগঞ্জের কলেজ শিক্ষক পেঁপে চাষ করে সারা ফেলেছেন। অনেকের কাছেই তিনি হয়ে উঠেছেন দৃষ্টান্ত। এবার প্রকৃতি সংবাদ। ফেনীর সোনাগাজীতে ময়লা ফেলে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকাশ্যে এই জায়গা দখলের পায়তারা চললেও নীরব প্রশাসন। এতে পরিবেশ প্রতিবেশ বিপর্যয়ের পাশাপাশি ঝুঁকিতেও জনস্বাস্থ্য। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। নেপালে অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। জেনজিদের আগ্রহে সম্মতি। যুক্তরাষ্ট্রের ভয়াবহ সন্ত্রাসী হামলা, 9/11-এর 2 যুগ। মধ্যপ্রাচ্যে আজও রয়ে গেছে মার্কিন আগ্রাসনের প্রভাব। প্রকৃতির জন্য নতুন চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট অতিবৃষ্টি ও বন্যা। বিজ্ঞানসম্মত পরিকল্পনার তাগিদ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বাগেরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। উপকূলীয় পরিবেশ প্রকৃতি রক্ষায় সহায়ক হবে আশা।
শেষ করছি চ্যানেল আই সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।